মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দখল করতে চায়। 2019 সালে ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদেই গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল। তখন সবাই বিষয়টি অনেকটা রসিকতা মনে করে উড়িয়ে দিলেও 2025 সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে উঠে পড়ে লাগে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ দেশ থেকে তুলে আনার পর গ্রিনল্যান্ড বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার সবাই ট্রাম্পের প্রস্তাবকে অনেক গুরুত্বের সাথেই বিবেচনা করছে। সেই সাথে ট্রাম্প এখন আর টাকার বিনিময়ে গ্রিনল্যান্ড কেনা নয়, বরং রীতিমতো দ্বীপটি দখল করার পরিকল্পনা করছে। এমনকি ট্রাম্প বলেছে, গ্রিনল্যান্ডবাসী পছন্দ করুক বা না করুক, ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করবেই। But right now, we are going to do something on Greenland, whether they like it or not. ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দ্বীপে কি এমন আছে যার কারণে ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছে, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। 13 শতাব্দীর শুরুর দিকে নরওয়ে গ্রিনল্যান্ড দখল করে। সে সময় নরওয়ের সাথে চুক্তি করে ডেনমার্কও গ্রিনল্যান্ডের উপর অধিকার ফলাতে থাকে। পরবর্তীতে 1953 সালের দিকে আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ডকে কিংডম অফ ডেনমার্কের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়। 1979 সালে ডেনমার্ক পার্লামেন্ট গ্রিনল্যান্ড দ্বীপকে পূর্ণ শাসন করার অনুমতি দেয়। তবে 2008 সালের এক গণভোটে গ্রিনল্যান্ড স্বাধীনতা আদায়ের আন্দোলনে জয়ী হয় এবং 2009 সালে গ্রিনল্যান্ডবাসীরা নিজেদের সরকার গঠন করে। বর্তমানে গ্রিনল্যান্ডের নিজস্ব প্রধানমন্ত্রী থাকলেও এখনও পর্যন্ত রাজ্যটির হেড অফ স্টেটের দায়িত্ব পালন করছেন ডেনমার্কের রাজা 10ম ফ্রেডরিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর 2019 সালে গ্রিনল্যান্ড দ্বীপটি কেনার আগ্রহ পোষণ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। And I think we're going to get it. One way or the other, we're going to get it. We will keep you safe. We will make you rich. সে সময় গ্রিনল্যান্ডের মালিক দেশ ডেনমার্কের কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রহকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন। তখন থেকেই গ্রিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে, দ্বীপটি ব্যবসা করার জন্য উন্মুক্ত, তবে বিক্রির জন্য নয়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কেনার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন। সে সময় ট্রাম্প সরাসরি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সাথে ফোন আলাপে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দৃঢ়ভাবে উপস্থাপন করেন। ডেনমার্ক যদিও গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না, তবুও তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের ভয়ে এ বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়। 2026 সালের শুরুর দিকে ট্রাম্প জানায়, গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য মার্কিন সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে বলে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের হামলা করলে ন্যাটো জোটের অবসান ঘটবে। ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও এক যৌথ বিবৃতিতে ট্রাম্পকে সতর্ক করে বলেছে, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করার ধারণা সর্বপ্রথম ট্রাম্পের মাথা থেকেই আসেনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গ্রিনল্যান্ড কিনতে চাওয়া ট্রাম্পই প্রথম ব্যক্তি নন। শুধু তাই নয়, অতীতে গ্রিনল্যান্ডের মালিক দেশ ডেনমার্কই চেয়েছিল যুক্তরাষ্ট্র যেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎসি জার্মানি ডেনমার্ক দখল করে নেয়, তখন ওয়াশিংটনে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করে জার্মানির আগ্রাসন ঠেকানোর আহ্বান জানায়। তখন ইউরোপের যুদ্ধক্ষেত্রে যাওয়ার পথে 10,000-এরও বেশি মার্কিন যোদ্ধা ও বোমারু বিমান গ্রিনল্যান্ডে অবতরণ করে। যুদ্ধের সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল, ইউরোপ এবং রাশিয়ার উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা হতে পারে। সে কারণে 1946 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $10 কোটি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। ডেনমার্ক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং দুই দেশের সম্মতিতে বিষয়টি তখন গোপন রাখা হয়। তার অল্প কিছুদিন পরেই যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয় দেশই ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্যে পরিণত হয়। ন্যাটো জোটের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তখন ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তোলার অনুমতি দেয় এবং 1951 সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের যৌথ প্রতিরক্ষা বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে। সেই চুক্তির অংশ হিসেবে গ্রিনল্যান্ডে এখনও পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটি চালু রয়েছে। পরবর্তীতে আমেরিকা গ্রিনল্যান্ডে থাকা তাদের সামরিক ঘাঁটিকে মহাকাশ ঘাঁটিতে রূপান্তর করেছে।
অতীতে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেনমার্ক যে যুক্তরাষ্ট্রকে দায়িত্ব দিয়েছিল, আজ সেই যুক্তরাষ্ট্রই ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই বলা হয়, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করার জন্য এত বেশি মরিয়া হয়ে উঠেছে যে নিজেদের স্বার্থের জন্য আমেরিকা তাদেরই তৈরি করা সামরিক জোট ন্যাটো পর্যন্ত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। এর একমাত্র কারণ হিসেবে তারা বলছে, গ্রিনল্যান্ড এবং আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের আগ্রাসন বন্ধ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অতি জরুরি পদক্ষেপ। আর্কটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হল রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়া আর্কটিক অঞ্চলে যেসব ঘাঁটি পরিত্যাগ করেছিল, বিগত এক দশকে রাশিয়া সেগুলো আবারও সক্রিয় করেছে। বরফাচ্ছাদিত উপকূলে নতুন বিমান ঘাঁটি, রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলে থাকা সবচেয়ে স্পর্শকাতর জায়গাটি হল গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের মধ্যকার সামুদ্রিক এলাকা, যাকে সংক্ষেপে বলা হয় GIUK গ্যাপ। এই সামরিক করিডোর দিয়েই রাশিয়ার জাহাজগুলো, বিশেষ করে সাবমেরিনগুলো, আর্কটিক থেকে আটলান্টিকে প্রবেশ করতে পারে। এই করিডোর ভেঙে পড়লে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার প্রতিরক্ষা বলয় দুর্বল হয়ে যাবে, যা সরাসরি ন্যাটোর জন্য অনেক বড় ঝুঁকি। তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। এতে করে পৃথিবীর উত্তরাঞ্চল দিয়ে নতুন নতুন শিপিং রুট তৈরি হচ্ছে। এই পথে যাতায়াত করা সুয়েজ খাল ব্যবহারের তুলনায় অনেক সহজ এবং নৌপথও অনেক সংক্ষিপ্ত। সে কারণে চীন তাদের রপ্তানি বাণিজ্যের জন্য আর্কটিক রুট ব্যবহার করার আগ্রহ দেখাচ্ছে। চীন ভৌগোলিকভাবে আর্কটিক বলয়ের বাইরের দেশ হলেও তারা নিজেদেরকে নিয়ার আর্কটিক স্টেট বা আর্কটিকের নিকটবর্তী দেশ হিসেবে ঘোষণা করেছে। এই নৌপথগুলো যদি রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে বিশ্ব বাণিজ্যের এক নতুন চোখ পয়েন্ট তৈরি হবে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটাই সীমিত হয়ে পড়বে। গ্রিনল্যান্ডকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দখল করার কথা বলা হলেও এর পেছনে আমেরিকার আরও বেশ কিছু স্বার্থ আছে। যদি শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন আসে, তাহলে গ্রিনল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক এবং মহাকাশ ঘাঁটি আরও বর্ধিত করলেই তাদের কার্য উদ্ধার হওয়ার কথা ছিল। কিন্তু আমেরিকা চায় গ্রিনল্যান্ডের বরফের নিচে চাপা পড়ে থাকা খনিজ সম্পদের দখল নিতে। 2025 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটি গ্রিনল্যান্ড নিয়ে শুনানির আয়োজন করেছিল। সেখানে স্পষ্ট হয়ে ওঠে যে গ্রিনল্যান্ড দ্বীপটি কেবল নিরাপত্তা বা সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং গ্রিনল্যান্ড দখল করলে যুক্তরাষ্ট্রের খনিজ শিল্পসহ নানা অর্থনৈতিক খাতেও বহুগুণ উন্নতি করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিনল্যান্ডের পুরো উপকূল জুড়ে এমন সব খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে যা কোনো একক অঞ্চল হিসেবে পৃথিবীর অন্যতম বৃহৎ খনিজ সম্পদের ভাণ্ডার। এমনকি এও বলা হয় যে গ্রিনল্যান্ডের উপকূলভাগের যে কোনো এলাকায় কোনো ধরনের জরিপ ছাড়াও যদি খনিজ উত্তোলন করা শুরু হয়, তবুও সেখানে বিশ্বমানের বহুমূল্যবান খনিজের সন্ধান পাওয়া যাবে। গ্রিনল্যান্ড সরকারের করা খনিজ মানচিত্রে দেখা যায় এখানে বেজ মেটাল, শিল্প কারখানায় ব্যবহৃত পাথর এবং রেয়ার আর্থ মিনারেলস বা বহু বিরল ধাতুরও উপস্থিতি রয়েছে। যেহেতু এখনও পর্যন্ত এই অঞ্চলে তেমন কোনো খনিজ উত্তোলন কার্যক্রম চালু হয়নি, তাই গ্রিনল্যান্ডের অধিকাংশ খনিজ সম্পদ এখনও প্রায় অক্ষতই রয়ে গেছে। তবে গ্রিনল্যান্ডে অনুসন্ধান ও খনন কার্যক্রম চালানো অত্যন্ত কঠিন। চীনের বাইরে থাকা বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ মিনারেলস বা বিরল ধাতুর খনিও গ্রিনল্যান্ডেই রয়েছে। কিন্তু 2021 সালে গ্রিনল্যান্ড সরকার সেখানে অনুসন্ধান বন্ধ করে দেয়, কারণ ওই এলাকায় তেজস্ক্রিয় ইউরেনিয়ামও রয়েছে। বিষয়টি শুধু পরিবেশগত ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে খনিজ উত্তোলনের খরচও অন্য অনেক জায়গার তুলনায় অনেক বেশি। সে কারণে এত বড় একটি দ্বীপে মাত্র 2টি খনি সক্রিয় রয়েছে, আর খনিজ শিল্পে কর্মরত মানুষের সংখ্যাও মোটে প্রায় 100 জনের মতো। ডোনাল্ড ট্রাম্প এ যাত্রায় গ্রিনল্যান্ড দখল করতে পারুক বা না পারুক, অন্ততপক্ষে এই আলোচনা উস্কে দিয়ে দেশের ভেতর নিজের রাজনীতি বাঁচানোর চেষ্টা করছে। কারণ মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ন মামলা এপস্টিন ফাইলসে তার নাম উঠে এসেছে 600 বারেরও বেশি। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এপস্টিন ফাইলস আসলে কি এবং এই ফাইলে কি আছে সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।